টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের রূপরেখা না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি। জুনের মধ্যেই ভোট বললেন আইন উপদেষ্টা। প্রশাসন বিএনপির পক্ষে, এদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য এনসিপি আহ্বায়ক নাহিদের। রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত। এবং আগামী জুলাইয়ের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জানালেন কমিশনার আনোয়ারুল। সুষ্ঠু ভোট আয়োজনে বদ্ধপরিকর ইসি। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি পুরো খবরে। যুক্তরাষ্ট্রের খ্যাতিমান টাইম সাময়িকীর করা ২০২৫ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার এই তালিকা প্রকাশ করা হয়েছে। টাইম ১০০ শীর্ষক এই তালিকায় অধ্যাপক ইউনূসকে লিডার বা নেতা ক্যাটাগরিতে রাখা হয়েছে। ৬টি ক্যাটাগরিতে মোট ১০০ জন প্রভাবশালী ব্যক্তির নাম প্রকাশ করে মার্কিন এই সাময়িকী। নেতাদের তালিকায় অধ্যাপক ইউনূসের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, লৌহ মানবিক খ্যাত ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো, মার্কিন ধনকুবের ইলন মাস্ক সহ আরও ২১ জন। নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বেশ কিছু বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকে দলটি অসন্তোষ প্রকাশ করেছে। বৈঠক শেষে সাংবাদিকদের অসন্তোষের কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষে থেকে আরও স্পষ্ট করে জানানো হয় এবছর ডিসেম্বর অথবা ২৬শে জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রধান উপদেষ্টার বাসভবনে আসেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। টানা ২ ঘণ্টা বৈঠকের পর গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির মহাসচিব। শুরুতেই বৈঠকে অসন্তোষের কথা জানান মির্জা ফখরুল। বলেন, সুনির্দিষ্ট করে নির্বাচনের কথা বলেননি প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। এই কথা তিনি আজকে আবার বলেছেন। আর কি আমরা একেবারেই সন্তুষ্ট নই, আমরা পরিষ্কার করেই বলেছি। বিএনপি মহাসচিব বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে। যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে এবং সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। পরে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, সরকার জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করবে। আশঙ্কার কথা বলেছেন, আমরা আমাদের মতো বলেছি যে সমস্ত আশঙ্কার কোনো রকম কারণ নাই। এসব ব্যাপারে আমরা সচেতন আছি। আমরা অত্যন্ত রেসপেক্টফুলি ওনাদের মতামত আমরা বিবেচনায় নিয়েছি। আমরা এই ব্যাপারে আরো সচেতন থাকি। ফখরুল ভাই এসে বলেছেন ওনারা সন্তুষ্ট না। আমরা আলোচনার শেষ প্রান্তে আলোচনাকালে আমাদের কাছে মনে হয়েছে আমাদের অনেক ব্যাপারে ব্যাখ্যা ওনারা বুঝতে পেরেছেন। আমাদের কাছে মনে হয়েছে ওনারা নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য চূড়ান্ত বলে জানান আসিফ নজরুল। নিশ্চয়ই এটা নির্বাচনকে ত্বরান্বিত করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে। এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। একই প্রতিনিধি দলের সাথে পৃথকভাবে বৈঠকে অংশ নেয় বিএনপি এবং জামায়াতে ইসলামী। আনসারুল ইসলামের ক্যামেরায় রিপোর্ট করেছেন মণ্ডলে নাম।
মার্কিন প্রতিনিধি দলের সাথে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম ও নির্বাচন নিয়ে আলোচনা হয় দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর। বৈঠক শেষে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, রোজার আগেই নির্বাচন চায় তার দল। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানায়, মৌলিক সংস্কারের আগে নির্বাচন মেনে নেবে না এনসিপি। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড় ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয়। ফলে একটি লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিসেম্বরের আগেই নির্বাচন চায় বিএনপি। আমরা বলেছি আসলে নির্বাচন ডিসেম্বর আগেও হতে পারে, কারণ হচ্ছে কি এখানে তো হচ্ছে সংস্কারের কথা বলা হচ্ছে। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যেসব বিষয়ে সংস্কারে ঐক্যমত হবে সেগুলো করা হবে। এটা তো খুব সহজ ব্যাপার। প্রধান উপদেষ্টার সাথে আলোচনার পর নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কোনো কারণ নেই বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। যে সংস্কারগুলো ঐক্যমত হবে সেটা তো আমরা 15-20 দিন, 1 মাসের মধ্যে করে ফেলতে পারি। এরপরে যে সনদের কথা বলছে, যদি ঐক্যমত হয় সনদে, যেখানে সেই সনদ সিগনেচার করা, এটা সই করার কোনো সময়ের ব্যাপার না। সুতরাং সব কিছু তখন তো নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কোনো কারণ তো নাই। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে আগামী জুলাই মাসে রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। ইসি আনোয়ারুল বলেন, তফসিল ঘোষণার আগে যেসব তরুণদের বয়স 18 বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, তবে বিদ্যমান আইন দিয়ে তা হবে না। এজন্য আইন পর্যালোচনা করে সংশোধন করা হবে। এমন উদ্যোগ প্রথমবারের মতো নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। দেশের বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন শৃঙ্খলা প্রতিদিন উন্নত হচ্ছে, সুষ্ঠু নির্বাচনের জন্য সব পদক্ষেপ নেওয়া হবে। শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় বাইপাইল আবদুল্লাপুর সড়কের জামগড়া এলাকায় যাত্রীবাহী একটি লেগুনা ড্রেনে পড়ে 2 পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। বুধবার রাতে 7:30টার দিকে বাইপাইল আবদুল্লাপুর সড়কের জামগড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের বৃষ্টিতে সড়কের পাশে নির্মাণাধীন ড্রেনে পানি জমে যায়। আশুলিয়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা বাইপাইলগামী যাত্রীবাহী একটি লেগুনা জামগড়া এলাকায় পৌঁছলে যানজটের কারণে ফ্যান্টাসি কিংডমের পাশ দিয়ে শাখা সড়কের পাশেই অবস্থিত ড্রেন করে রাখা খাদে পড়ে যায়। গাইবান্ধায় জন্ম আর মৃত্যু সনদ প্রদানে চলছে ভয়াবহ জালিয়াতি। আর জন্ম নিবন্ধনের তথ্য গোপন করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সব জালিয়াতিতে জড়িয়ে পড়ছেন ইউপি সচিব, হিসাব সহকারী, উদ্যোক্তা সহ ছোট বড় কর্মকর্তারা। আর এই সুযোগে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় ভুয়া ঠিকানা এবং কাগজপত্রে ধাপে ধাপে জাতীয় পরিচয়পত্র বানাচ্ছে রোহিঙ্গা সহ ভিনদেশিরা। সুমন মণ্ডলের অনুসন্ধানের 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 3য় পর্ব, জানাচ্ছেন রাশেদ আকুন। দিব্যি জীবন্ত ঘুরে বেড়ানো এই নাহিদুল গত বছরের 15 নভেম্বর মারা গেছেন সড়ক দুর্ঘটনায়। তাই আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব তাকে ডাকেন ভূত বলে। শুনতে অবাক লাগলেও ঘটনা সত্য, কারণ সরকারি নথিপত্রে নাহিদুল এখন মৃত। তাই নাহিদুলের আকুতি আবার সরকারি নথিতে জীবিত হয়ে ফিরে আসার। আমি নাকি সড়ক দুর্ঘটনায় মারা গেছি। এখন আমি তো মারা যাইনি সরাসরি, আমি আপনাদের নিকট তো আছি। আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে ওখানেও আমি যেতে পারি না। এসব শোনানোর পর মানুষ বলে যে তুমি তো মারা গেছো, তুমি কি ভূত আসছো নাকি?
শুধু নাহিদুল নয়, এমন অনেকের সাথেই ঘটছে জন্ম মৃত্যু নিবন্ধনের অদ্ভুত কাণ্ড। যেমন জুয়েল রানা ও সিক্তা দম্পতি মাত্র ৩ মাসের ব্যবধানে জন্ম দিয়েছেন 2 সন্তানকে। আবার রফিকুলকে মৃত সনদ দিয়ে 2 মাস পর পুনর্জন্ম দেয়া হয়েছে মুস্তাকিম নামে। এসব ঘটনা ঘটছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নে। জন্ম মৃত্যু সনদে অনিয়মের দায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব এড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় রাজনীতিবিদরা। নিবন্ধনটা করে হচ্ছে সচিব, অবশ্যই সচিব এবং চেয়ারম্যান দুইজনের একজনের দায় এড়ানোর কোনো। এই হরিনাথপুর ইউনিয়ন সচিব শাহানা আক্তার যে কাজটি করেছে, যে জঘন্য কাজটি করেছে, এটা কোনো শিক্ষিত মানুষ করতে পারে না। এদিকে জীবিত মানুষের নামে মৃত সনদ জারি হলে তাদের নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকেও পড়তে হয় চরম বিপাকে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। দেশের বাইরে গেলে তার পাসপোর্ট ইয়াতে আমরা যখন দেখবো যে পুলিশের যে কার্যক্রম আছে, পাসপোর্ট গেলে পুলিশ ক্লিয়ারেন্স লাগে, পাসপোর্টে তার স্থায়ী নাম ঠিকানা লাগে। তো আমরা এক জায়গায় পাচ্ছি যে সে বেঁচে আছে, আরেক জায়গায় পাচ্ছি যে সে মারা গেছে। এটা নিয়ে তো অবশ্যই জটিলতার সৃষ্টি করব। কোনো অভিযোগ পাওয়া গেলে আমরা যদি কেউ আইনি পদক্ষেপ নিতে আমরা অবশ্যই আইনি সহায়তা প্রদান করব। জন্ম মৃত্যু সনদে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। যে ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তো অবশ্যই সেটা খুবই মারাত্মক একটি বিষয়। তো সেটা আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আমরা এটা যদি সত্যতা পাওয়া যায় আমরা আইনগত ব্যবস্থা করব। জন্ম মৃত্যু নিবন্ধনে অনিয়ম ও ভিনদেশি নাগরিকদের জন্ম সনদ দেয়ায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। রাশাদ আকুন, এশিয়ান টেলিভিশন। অন্যের জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাচলিয়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম মাস্টার রাজনৈতিক পট পরিবর্তনের সাথে নিজেকে পরিবর্তন করে চালান এমন দখল বাণিজ্য। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিরাজগঞ্জের উল্লাপাড়ার পাচলিয়া গ্রামের মৃত জসমত আলীর ছেলে শফিকুল ইসলাম স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। কিন্তু নীতি নৈতিকতার পাঠদানকারী এই শিক্ষকই যেন হারিয়ে ফেলেছেন নৈতিকতা। অন্যের জমি জোর করে দখলে রাখার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ভুক্তভোগী এশিয়ান টেলিভিশনের সাংবাদিক জিন্না ফারুক জানান, তার কেনা জমি দখল করে রেখেছেন শফিকুল ইসলাম মাস্টার। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধান করে দেয়া হলেও তা মানতে নারাজ ওই শিক্ষক। সরকারি নিয়ম অনুযায়ী খাজনা খারিজ এবং হোল্ডিং নম্বরও আমার 975। তো এই হোল্ডিং নম্বর আসার পরে সরকার উন্নয়নের কাজে সেখান থেকে 10.15 শতক জমির মধ্যে হাফ শতক জমি সরকার অধিগ্রহণ করে এবং সরকারি নিয়ম অনুযায়ী সে টাকা আমি পাই। স্থানীয়রা জানান, বিভিন্ন সময় সালিশে শফিকুল ইসলাম ওই জমির কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি। জিন্না ফারুকের কাছে বৈধ কাগজ থাকায় জমিটি তাকে বুঝিয়ে দেওয়া হয়, কিন্তু অবৈধভাবে ওই শিক্ষক জমিটি দখলে রেখেছেন। একটা অমীমাংস থাকে, কিন্তু কিছুটা হলে প্রমাণিত হচ্ছে জিন্না ফারুকের জায়গা আছে। জিন্না ফারুকের কাগজপত্র রাইট, তারপরেও কেন কি কারণে সেই জায়গা অদ্যাবধি বোঝা পায় নাই, এটা আমরা সঠিক না। যদিও এই শিক্ষকের দাবি, ওই জমির সঙ্গে অভিযোগকারীর কোনো সম্পৃক্ততাই নেই, দুজনেই কিনেছেন ভিন্ন ভিন্ন অংশ। আমার এই জায়গার কোনো সংশ্লিষ্টতা নাই, কারণ সে কিনছে বোনের অংশ, আমরা কিনছি ভাইয়ের অংশ। অথচ ভূমি কর্মকর্তা বলছেন ভিন্ন কথা। সরকারি নথিতে জমির মালিকানায় জিন্না ফারুকের নাম পাওয়া গেলেও খুঁজে পাওয়া যায়নি শফিকুল ইসলামের নাম। জিন্না ফারুক নামে আছে 6.5 শতক, 7 শতক খারিজ করা ছিল, হাফ শতক অধিগ্রহণ গেছে রাস্তায় শাসিক প্রকল্পে, বাকি 6.5 শতক তার নামে হোল্ডিং আছে। আর একজনের কথা বলেন শফিকুল ইসলাম মাস্টার না, উনি একটা আবেদন দিয়েছিলেন, কিন্তু আবেদন দেওয়ার পরে জমির তার কাগজপত্র মিল না থাকায় মূল জমির স্থিতি পাইনি আমরা, যার জন্য নামজারি আবেদনটা নামঞ্জুর হয়েছে। ভূমি কর্মকর্তার কথাতেই প্রমাণিত হয় জমিটির প্রকৃত মালিকানা। এরপরও অবৈধভাবে জমিটি দখলে রাখা ওই শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীর। ডেস্ক রিপোর্ট, এশিয়ান টেলিভিশন। চাঁপাইনবাবগঞ্জের পোলাডাঙ্গায় 2 দিন ধরে নিখোঁজ থাকার পরে তালাবদ্ধ বাড়ির ভেতর থেকে রুহুল আমিন কবির নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পোলাডাঙ্গা দক্ষিণ পাড়া এলাকায় এই মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ নিহতের স্বজন এবং স্থানীয় সূত্রে জানা যায়, 10 বছর আগে সংসারে বনিবনা না হওয়ায় স্ত্রীর সাথে ডিভোর্সের পর দোতলা বাড়িতে একাই থাকতেন নিহত রুহুল আমিন কবির। গত 2 দিন থেকে তার কোনো সন্ধান পাচ্ছিলেন না স্বজনরা। বুধবার বিকেলে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে ভেন্টিলেটর দিয়ে বাড়ির মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ বাইরের তালা ভেঙে মরদেহ উদ্ধার করে এবং পরে 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে নেওয়া হয়।
কক্সবাজারের টেকনাফে সাগর থেকে বিভিন্ন সময় ধরে নিয়ে যাওয়া ৫৫ জেলেকে আরাকান আর্মির কাছ থেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বুধবার দুপুরে টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া সংলগ্ন টেকনাফ মিয়ানমার ট্রানজিট জেটিঘাট দিয়ে তাদের ফেরত আনা হয়। তবে জেলেদের জাল আর বোটগুলো ফেরত দেয়নি আরাকান আর্মি। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান বলেন, মিয়ানমারে আরাকান আর্মির হাতে আটক ৫৫ জেলেকে ফেরত আনা হয়েছে। বিভিন্ন সময়ে মাছ শিকারে গেলে তারা আরাকান আর্মিদের হাতে আটক হন। এরপর থেকে আমাদের দীর্ঘ প্রচেষ্টায় আজ বুধবার জেলেদের ফেরত আনতে সক্ষম হয়েছে বিজিবির এই কর্মকর্তা বলেন, ফেরত আনা জেলেদের নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে, পরে এসব জেলেদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদ সার্ভিস অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক হলরুমে জেলায় কর্মরত ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কম্পিউটার অপারেটরদের অংশগ্রহণে এক সভা শেষে আহ্বায়ক কমিটি গঠিত হয়। গঠিত কমিটিতে আহ্বায়ক পদে সর্বসম্মতিক্রমে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম সবুজ এবং সদস্য সচিব পদে নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের হিসাব সহকারী আবুল হাসান মৃধাকে নির্বাচিত করা হয়। এর আগে জেলা প্রশাসক আশরাফুর রহমান যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাউসার হোসেনকে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি এবং শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ের সামনে এসে আলোচনা সভা করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিপলু বকশি সহ বিভিন্ন নেতাকর্মীরা। মেঘনা নদীর অভয় আশ্রম অভিযানে বিপুল পরিমাণে জাল এবং খুঁটি জব্দ করেছে হিজলা কোস্টগার্ড এবং নৌ পুলিশ। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার লতা নদী এবং হিজলা উপজেলার মেঘনা নদীতে নিয়মিত যৌথ অভিযানে এসব জাল এবং চরঘেরা জালের খুঁটি জব্দ করা হয়। সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১২০টি চরঘেরা জাল ও ১৬০০টি চরঘেরা জালের খুঁটি, ৩০,০০০ মিটার কারেন্ট জাল ও একটি কোনা জাল জব্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার হিজলা মোহাম্মদ হাসানুর জামান সালামি এবং নৌ পুলিশ হিজলা এর সাব ইন্সপেক্টর মোহাম্মদ রমজান গাজী। গাজীপুরের শ্রীপুরে বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা করেছে উপজেলা বিএনপি নেতাকর্মীরা। উপজেলা শহরের ট্যাংরা মোড় থেকে বিশাল বৈশাখী শোভাযাত্রা বের হয়। বৈশাখী শোভাযাত্রার হাজারো নেতাকর্মীদের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফরিদা জাহান স্বপ্না সহ বিএনপি নেতাকর্মীরা। নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদা না দেয়ায় মনিরুল ইসলাম রাসেল নামের এক দলিল লেখকের উপর হামলার ঘটনা ঘটেছে। বেগমগঞ্জ চৌরাস্তায় নোয়াখালী টিভির সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মনিরুল ইসলাম রাসেল জীবনের নিরাপত্তা চেয়ে আকুতি জানান। এ সময় মনিরুল ইসলাম রাসেল বলেন, তিনি দীর্ঘদিন যাবৎ বেগমগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত আছেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর স্থানীয় সন্ত্রাসী মিঠু বাহিনীর প্রধান আজিজুর রহমান মিঠু সহ তার বাহিনীর সদস্যরা তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় তারা আমার উপর হামলা চালিয়ে হত্যার চেষ্টা করে। জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো এবং অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জাতীয়তাবাদী উলামা দলের উপজেলা শাখা সদস্য হামিদুর রহমান। শহরের কুড়েঘর রেস্টুরেন্টে ওই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে হামিদুর রহমান বলেন, তিনি ২০২১ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত। পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাই মাসুদ রানার প্ররোচনায় নাশকতার মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাকে।
একই সঙ্গে সহযোগী মুক্তিযোদ্ধা বানানো নিয়ে অপপ্রচার করা হয়েছে, তাই মিথ্যা মামলা থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। গভীর রাতে কারখানায় তৈরি হতো ভেজাল লাচ্ছি, আমের জুস এবং লিচি ড্রিঙ্ক। নেত্রকোনায় নকল এবং ভেজাল পণ্য উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। সদর উপজেলার বালুয়াকান্দা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানার মালিক এবং কোনো কর্মচারী উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কারখানার মালিক মোহাম্মদ কামরুজ্জামান কেন্দু উপজেলার পেরিরচর গ্রামের মোহাম্মদ আজিজুর রহমানের ছেলে। ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন নেত্রকোনা সদরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিবুল এহসান। এ সময় আরও উপস্থিত ছিলেন র্যাব 14 এর কোম্পানি কমান্ডার এবং তার দল, নেত্রকোনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক এবং জেলা পুলিশের একটি দল। একটি হচ্ছে খাদ্যের যে অংশটি আছে সেটির জন্য কামরুল পরিচালনা করে আসছিলেন, তাকে এখানে মোবাইল কোর্টের মাধ্যমে 50,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং ডিটারজেন্ট অংশটি যিনি সেটি আরও একটি অংশ আরেকটি পরিচালনা করছে সেই ব্যক্তিকে ওই ডিটারজেন্ট অংশটি যিনি পরিচালনা করছেন তাকে মোবাইল কোর্টের মাধ্যমে 20,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির আহ্বায়ক মিয়া আব্বাস। বুধবার এক সংবাদ সম্মেলনে এই বিএনপি নেতা দাবি করেন তিনি ঢাকায় থাকা অবস্থায় একটি মহল স্থানীয় আসমা খাতুন নামে এক নারীর বাড়িতে হামলা এবং লুটপাট চালায়। এই ঘটনায় গত 13 এপ্রিল ওই নারী সংবাদ সম্মেলনে পুরো বিষয়টির জন্য তাকে দোষারোপ করেন, কিন্তু এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই দাবি করেন এই বিএনপি নেতা। বলেন বিষয়টি থানায় অবগত করা হলে ওসি ঘটনাস্থলে পুলিশ পাঠান, কিন্তু ওই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা খুঁজে পায়নি পুলিশ বলেও দাবি করেন মিয়া আব্বাস। রংপুরের তারাগঞ্জ উপজেলার অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কর্মসূচির আওতায় দীর্ঘদিন চলাচলের রাস্তা ইটের সলিং এবং সিসি ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। এতে দুর্ভোগ কমেছে স্থানীয়দের। স্থানীয়রা জানান দীর্ঘদিন এলাকার কাঁচা রাস্তা পাকা না হওয়ায় চলাচলে দুর্ভোগে পড়তে হতো তাদের। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামের উদ্যোগে 20 কিলোমিটার রাস্তা স্তলিং এবং সিসি ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। এতে করে স্বস্তিতে সাধারণ মানুষ। কষ্ট ছিল, তো এখন যাই হোক ইট বিচার পরে এখন একটু চলাফেরার যাতায়াতের সুবিধা হচ্ছে। এই রাস্তাটা আমার আগে কাদা ছিল, এই গ্রামের লোকজন যাওয়া ইসেতে খুব সমস্যা হইতো, গাড়ি ঘোড়া চলতো না, মানুষ খুব বিরজ্যুতি হয়ে যেত। সকালে ওইসব রাস্তায় কাদা সৃষ্টি হতো এবং তাদের ভোগান্তি আরও বেড়ে যেত। এই জন্য তাদের মতামতের ভিত্তিতে আমরা আমাদের গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় এ পর্যায়ে ইটের সোলিংয়ের রাস্তা আমরা গ্রহণ করি। চাঁদপুরের মতলব উত্তরে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে পহেলা বৈশাখকে স্বাগত জানিয়ে র্যালি এবং আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এই র্যালিটি বের হয়ে মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি সরওয়ার মজুমদারের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর। কুমিল্লার দেবিদ্বারে অবস্থিত জাফরাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার অ্যাডহক পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি উপজেলা যুব দলের আহ্বায়ক আব্দুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ ও সর্বস্তরের এলাকাবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় মাদ্রাসার উন্নয়নে জনসাধারণ এর সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি SM ইয়াহিয়া ভুইয়া। চট্টগ্রামের সামাজিক সাংস্কৃতিক সংগঠন খিরকির আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মহিউদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে সংগঠনের সভাপতি FA নয়ন
চৌধুরীর সভাপতিত্বে ও বাহার মজুমদার ও জাবেদ আক্তার জেবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সঙ্গীতশিল্পী আলাউদ্দিন তাহের, সাংবাদিক নাসির হায়দার, সঙ্গীতশিল্পী শিমুল শীল এবং সংগঠনের সাবেক উপদেষ্টা ফেরদৌস মোহাম্মদ সহ অনেকে। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। টাইম ম্যাগাজিনের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের রূপরেখা না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি, জুনের মধ্যেই ভোট বললেন আইন উপদেষ্টা। প্রশাসন বিএনপির পক্ষে, এদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য এনসিপি আহ্বায়ক নাহিদের। রমজানের আগে নির্বাচন চায় জামায়াত। এবং আগামী জুলাই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, জানালেন কমিশনার আনোয়ারুল। সুষ্ঠু ভোট আয়োজনে বদ্ধপরিকর ইসি। এশিয়ান নিউজ এ পর্যন্ত, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।